সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার চেন্নাই ফার্টিলিটি সেন্টার সিএফসি নিবেদিত নিঃসন্তান দম্পতিদের জন্য স্বাস্থ্য বিষয়ক বিশেষ সম্প্রচার প্রজন্মের প্রতীক্ষায় অনুষ্ঠানটিতে। আমাদের আজকে আলোচনার বিষয় ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি। আমরা যদি এটাকে বাংলায় বলি যে সন্তান সম্ভাবনাটাকে বাড়ানোর জন্য আমরা কী ধরনের সার্জারি করে থাকি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য এবং বিশ্ববিখ্যাত এমব্রায়োলজিস্ট এবং আইভিএফ সায়েন্টিস্ট ডক্টর VM থমাস, যিনি একাধারে চেয়ারম্যান চেন্নাই ফার্টিলিটি সেন্টার সিএফসি চেন্নাই ভারত। আমাদের সাথে আরও আছেন ডক্টর হার্ষিনী জয়কুমার, ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্ট চেন্নাই ফার্টিলিটি সেন্টার চেন্নাই ভারত। আমাদের সাথে আরও আছেন আজাদ খান, CEO চেন্নাই ফার্টিলিটি সেন্টার। আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তাতে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যে আমাদের আসলে ইনফার্টিলিটি থেকে যে ফার্টিলিটিটা, আমরা ফার্টিলিটিটাকে বাড়ানোর জন্য কী ধরনের সার্জারিগুলো করে থাকি সেই বিষয়ে বিশদ আলোচনা করব। এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমরা অলরেডি পরিচয় করে দিয়েছি যাকে, তিনি বিশ্বব্যাপী এখন পর্যন্ত প্রায় 60,000 IVF বেবি তার তত্ত্বাবধানে করেছেন। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে বাংলাদেশে প্রায় 30,000 দম্পতি সম্ভাবনা আলো দেখেছে তার হাত ধরে, 30,000 IVF বেবি তার তত্ত্বাবধানে হয়েছে। আমরা কথা বলছিলাম ডক্টর VF থমাস স্যারের ব্যাপারে। Sir, it's our immense pleasure to have you in our today's show. Thank you. So we are discussing regarding what is the possible surgical treatment for the fertility enhancement procedure. So what is a fertility enhancing surgery? বলতে কি বোঝায়? আমরা অনেক সময় দেখে থাকি ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ বা IUI বা ল্যাপ্রোস্কোপি অথবা অ্যাডভান্ট ART, আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক, এগুলো ব্যবহার করেও গর্ভধারণ করা সম্ভবপর হয় না। অনেক সময় আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে থাকি বিভিন্ন স্ক্যান বা MRI-এর মাধ্যমে কিছু কিছু মহিলা যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন তাদের ওভারি, ইউটেরাস বা সার্ভাইকাল এরিয়াতে অনেক ধরনের প্যাথোলজি বা সমস্যা থাকে। তাদের ক্ষেত্রে যদি কিছু মাইল্ড বা অল্প মাত্রার সার্জারি অথবা কারেকশন সার্জারি করা যায় তাহলে তারা ওভুলেশন ইন্ডাকশন বা IUI বা IVF-এর মাধ্যমে সন্তান ধারণ করতে সম্ভবপর হয়। যেমন ধরুন, যদি জরায়ুতে কোনো পলি বা টিউমার থাকে সেক্ষেত্রে আমরা ল্যাপ্রোস্কোপি করে দিই, অথবা যদি ডাবল ইন্টারেস থাকে বা দুটি ইউটেরাস থাকে বা দুটি সার্ভিস থাকে বা দুটি ক্যাভিটি থাকে সেক্ষেত্রেও আমরা সার্জারি করে দিলে তখন সন্তান ধারণ ক্ষমতা প্রাকৃতিকভাবে বা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক ইউজ করে সন্তান ধারণ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। একে আমরা ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি বলি। থ্যাংক ইউ সো ভেরি মাচ ডক্টর VM থমাস। আমার পরবর্তী প্রশ্ন ডক্টর হার্ষিনী জয়কুমারের কাছে। আমরা এতক্ষণ কথা বলছিলাম যে কিভাবে ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারিটা আমাদের সন্তান সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে কাদের ক্ষেত্রে এটা বেশি মাত্রায় প্রযোজ্য বা কারা এই সার্জারিগুলোর মধ্য দিয়ে গেলে পরবর্তীতে সন্তান ধারণ করতে সম্ভবপর হবেন। আমরা খেয়াল করে থাকি যে ইনভেস্টিগেশন আসলে কাদের কীরকম প্যাথোলজি বা কন্ডিশন রয়েছে। যেমন যারা 1 বছর চেষ্টা করার পরেও সন্তান ধারণ করতে সক্ষম হচ্ছে না, বা কোনো অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের জন্য বা ফিজিক্যাল কোনো স্ট্রাকচারের জন্য অথবা প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশনের জন্য সন্তান ধারণ করতে সম্ভবপর না হন, অথবা IVF সাকসেস রেটটাকে বাড়ানোর জন্য বা সফলতার মাত্রাকে বাড়ানোর জন্য আমরা ফার্টিলিটি ইনহ্যান্স সার্জারি করে থাকি। এই সার্জারির মাধ্যমে প্রাকৃতিকভাবে চেষ্টা করে সন্তান ধারণ করতে সক্ষম হন। আমি থমাস স্যারের কাছে আবারও আসছি, কি কি সার্জারি আমরা করে থাকি সাধারণত? এখন একটি কথা বলা প্রয়োজন, তা হচ্ছে ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি আমরা সব পেশেন্টের জন্য করি না। প্রথমত, যারা লম্বা সময় ধরে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ ব্যবহার করছেন বা IUI করছেন অথবা টেস্ট টিউব বেবি বা IVF-এর জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আমরা স্ক্যান করে অথবা ল্যাপ্রোস্কোপি করে অ্যান্ড্রোমেট্রিয়াম, ওভারি, সার্ভিক্স এই জিনিসগুলো দেখে পরবর্তীতে ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি সিদ্ধান্ত নেই। অনেক ধরনের প্যাথোলজি বা ফিজিক্যাল অ্যাবনর্মালিটি দেখা যায়। এ ধরনের পেশেন্টের ইতিহাস নিলে দেখা যায় যে তারা লম্বা সময় ধরে কোনো কিছু চিন্তাভাবনা না করেই IVF বা টেস্ট টিউব বেবির চেষ্টা করছেন, অথবা
অনেক দিন ধরে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ সেবন করছেন বা আইইউআই করে যাচ্ছেন। এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা ল্যাপ্রোস্কোপি অথবা হিস্টেরোস্কোপির সিদ্ধান্ত নেই। এটি খুব সহজ পরীক্ষা। এখানে পেশেন্ট শুয়ে থাকে, আমরা একটি ক্যামেরা তার ইউটেরাসে ক্যাভিটি বা জরায়ুর মুখের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করাই। অতঃপর ভিতরে জরায়ুর অ্যানাটমি বা ফিজিক্যাল কন্ডিশন ঠিক আছে কিনা, বা ক্যাভিটি ক্লোজ আছে কিনা, বা দুইটি ইউটেরাস আছে কিনা, অথবা ইউনিকরনেট অথবা করনেট জরায়ু আছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখি। যদি এরকম কোনো বিষয় লক্ষ্য করা যায় তখন আমরা ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি করে সেগুলোকে কারেক্ট করার চেষ্টা করি। অনেক সময় এই ধরনের সার্জারিগুলো করে দিলে স্বাভাবিকভাবে চেষ্টা করলে অথবা অ্যাডভান্স রিপ্রোডাক্টিভ টেকনিক ইউজ করলে সাধারণত সন্তান সম্ভাবনার হার অনেক অংশে বেড়ে যায়। এছাড়াও অনেক সময় দেখা যায় ইউটেরাসের শেপেও কিছু প্রবলেম থাকে। ইউটেরাসের আকার আকৃতিতেও কিছু সমস্যা থাকে, যেমন এখানে ফাইব্রয়েড পাওয়া যায় যা 3 সেন্টিমিটারে বেশি হলেই আমরা রিমুভ করতে বলি। এ ধরনের ফাইব্রয়েড বা পলিপ বা টিউমার অপারেশন করে দিলে সাধারণত প্রাকৃতিক নিয়মের চেষ্টা করলেই সন্তান সম্ভাবনা হার বাড়ে। সুতরাং জরায়ুতে কোনো অসুবিধা, ওভারিতে কোনো অসুবিধা, এসবগুলো বিষয়ে আমরা পর্যবেক্ষণ করে সার্জারি করার মাধ্যমে তাদেরকে প্রাকৃতিক নিয়মে চেষ্টা করতে বলি। যদি তখন প্রাকৃতিক নিয়মে চেষ্টা করে তারা সফলকাম না হয়, আমরা টেস্ট বা আইভিএফ এর মাধ্যমে বাচ্চা নেওয়ার জন্য পরামর্শ দেই। Cavity can be corrected. Those patients also mostly whether any one of the ART technique they can get a pregnancy. ডক্টর ভিএম থমাসের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আপনি যদি ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারির এই বিষয়টিতে আরও কিছু আমাদের সাথে যোগ করতে চান। অনেক ধন্যবাদ। অলরেডি স্যার আমাদের সাথে শেয়ার করেছেন যে ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারির জন্য কি কি প্রয়োজনীয় জিনিস দরকার। এখানে আমি যেটা অ্যাড করতে চাই তা হচ্ছে কিছু স্পেসিফিকেশন আমাদের কাছে আসে যাদের সিনড্রোম থাকে অথবা টিউবাল ব্লক থাকে অথবা সাবমিউকাস ফাইব্রয়েড থাকে বা ইন্ট্রামোরাল ফাইব্রয়েড থাকে। আবার এমনও অনেক পেশেন্ট পাওয়া যায় যাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি এডিনোমায়োসিস থাকে অথবা এন্ডোমেট্রিওসিস থাকে। Same, we restore the anatomy of the patient and we do give ask them to try naturally. In this there is little risk of ectopic, so we advise those patients to get IVF done so that it will be better for them, so that they don't have to go for that complication. So again, like sir said, fibroid in case if it is outside the সাধারণত এই ধরনের পেশেন্টরা যখন ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ নেয় অথবা আইইউআই প্রসেস করে অথবা টেস্ট টিউব বেবি বা আইভিএফ এর জন্য চেষ্টা করে, তারা সাকসেসফুল হয় না। এ ধরনের পেশেন্টদেরকে ডায়াগনোসিসের জন্য আমরা শুরুতে স্ক্যান করেই অথবা এমআরআই করে তাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করি। অতঃপর আমরা যেসব পেশেন্টের টিউবাল ব্লক থাকে তাদের ক্ষেত্রে টিউবাল রিক্যানালাইজেশন করি, না হলে তাদের ক্ষেত্রে একটপিক প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা থাকে। which should be in the inside of the uterus will be outside of the uterus. So even there what will happen, the uterus will become little larger. In those patients with even after giving medical treatment. এছাড়াও যাদের এডিনোমাইসিস থাকে তাদের ক্ষেত্রে আমরা ইউটেরাস বা জরায়ুর লাইনিং বা ভিতরের লেয়ারটাকে ঠিক করার চেষ্টা করি। যেসব পেশেন্টের অ্যান্ড্রোমেট্রিয়াসিস থাকে তাদের ক্ষেত্রেও আমরা ল্যাপ্রোস্কোপি করে বা ছোট সার্জারি করে অ্যান্ড্রোমেট্রিসের সমস্যা সমাধান করার চেষ্টা করি। যদি কোনো ধরনের সিস্ট এর সমস্যা থাকে আমরা সেই সিট বা সিস্টকেও রিমুভ করি, ল্যাপ্রোস্কোপি করি। So patient will have very difficult pain. So those places we have like good laparoscopic surgeon. It cannot be done anywhere everywhere because you have to completely resect the endometriosis, or else what will happen is that little bit you leave. অনেক সময় দেখা যায় ইউনিকর্নেট জরায়ু বা বেকর্ন জরায়ু থাকে যা জন্মগত ত্রুটি বা ফিজিক্যাল কোনো ডিফর্মিটি থেকে হয়েছে, তখন আমরা সে ধরনের সার্জারিগুলো কারেকশন করি। এছাড়া আমরা টিউবাল ক্লিপিং করি, কারণ যাদের টিউবের কোনো সমস্যা থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় এমব্রায়ো জরায়ুতে প্লেস করার পরেও আইভিএফ ফেল করে। আমরা তখন টিউবাল ক্লিপিং করেও তার কালেকশন করি। We will know if there is any cyst. Because when there is a cyst, we will not be able to do ovarian stimulation. We have to remove cyst. And endometriosis, you have a cyst called endometrioma.
So those kind of cysts also we have to remove. So I have covered ovary, tubes, the uterus, and sometimes the uterus might not be like Sir said, double uterus, unicorn with one side uterus. So in those things we do. সাধারণত আমরা এই ছোট ছোট সার্জারিগুলো গর্ভধারণের সম্ভাবনাকে বাড়ানোর চেষ্টা করি। Those kind of procedures we do. And other than all these things, we also do tubal clipping. Tubal clipping is something, what happens, sometimes there will be fluid in the tubes. So because of that, what will happen, the patient will not be able to conceive, or even during the embryo transfer we will not be able to put the embryo, because this will cause less success rate. So what we do is, through laparoscopy we clip the tubes. আমি একটু আজাদ স্যারের কাছে আসছি। স্যারের কাছে বরাবরই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে কস্টিং এবং স্টেইং এর ব্যাপারটা। এই যে আমরা মানে ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারিগুলো করছি, সেক্ষেত্রে আসলে মোটামুটি অনেকগুলো সার্জারি করা হয়, মোটামুটি একটা কস্টিং এর রেঞ্জ কত হয় এবং আমরা কতদিন আসলে ওখানে থাকতে হবে, এই ধরনের বিষয়গুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। প্রথম কথা হলো, সার্জারি করার আগে ডক্টররা ফাইন্ড আউট করবে কি সার্জারি পেশেন্টের প্রয়োজন, রোগীর জন্য কি সার্জারি প্রয়োজন, সেই সার্জারিটাই আমরা শুধুমাত্র করি। এখন ডিপেন্ড করে যেরকম ধরেন, সাপোজ কোনো ল্যাপোস্কোপি সার্জারি, ল্যাপোস্কোপির মধ্যে অনেকগুলি আছে, ল্যাপোস্কোপির মধ্যে মায়োমেক্টমি হয়, ল্যাপোস্কোপি ক্লিপিং হয়, বিভিন্ন রকম সার্জারি থাকে। তো এক একটা সার্জারির প্রাইসটা এক এক রকম এবং লেন্থও ডিফারেন্ট। এরকম না যে একটা সার্জারি করলাম আমি একদিনে, কিছু সার্জারি আছে যেটা আমাদের ডে কেয়ার প্রসিডিওরে হয়ে যায়, এবং কিছু সার্জারি আছে যেগুলি আমাদের একদিন স্টে করে হসপিটাল থেকে চলে আসতে হয়। এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে আসলে তার কী সার্জারির প্রয়োজন। পিসিওসের জন্য একরকম সার্জারি হয়, ওপেন মায়োমেক্টমির জন্য একরকম সার্জারি হয়। এই প্রত্যেকটা সার্জারির জন্য আলাদা আলাদা কিছু মানে প্যাকেজ আমাদের আছে। তো এটা আমরা পেশেন্টদের বলবো, যদি কোনো পেশেন্টের এরকম কোনো সার্জারি লাগে, আমাদের সাথে যদি তারা যোগাযোগ করে, তাদের রিপোর্টটা আমাদের পাঠায়, আমরা তাদের বলে দিতে পারবো তার এক্স্যাক্টলি তার সার্জারিতে কত টাকা খরচ হবে। সেই অনুযায়ী পেশেন্ট চেন্নাই বা কলকাতাতে গিয়ে সার্জারি করতে পারবে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। অনেক ধন্যবাদ ডক্টর আজাদ স্যারকে। আমি আবারও একটু থমাস স্যারের কাছে আসবো এবং ডক্টর হাসিনী জয়কুমার ম্যাডামকেও রিকোয়েস্ট করবো যে তিনি যদি কোনো কিছু অ্যাড করতে চান এই পয়েন্টে, যে এই ধরনের ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারিগুলো করার পরে পরবর্তীতে সন্তান ধারণের সম্ভাবনা বা হার কতটুকু বেড়ে যায় বা কতটুকু আসলে সাকসেসফুল হয়। Generally, like this laparoscopy enhancing surgery, will not do it for everybody. দেখুন, আসলে সব ক্ষেত্রেই ফ্যাট লেডি এনহ্যান্সিং সার্জারি দরকার হয় না। 90% ক্ষেত্রে কোনো সার্জারি ছাড়াই সাধারণত ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ বা আইইউআই বা আইভিএফ করে আমরা সন্তান ধারণ ক্ষমতা বাড়াতে সহায়তা করে থাকি। কিন্তু যেসব ক্ষেত্রে অনেক দিন ধরে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ বা আইইউআই বা আইভিএফ করে কোনো সফলতা দেখা যায় না, সেসব ক্ষেত্রে আমরা স্ক্যান করি এবং পরবর্তীতে দরকার হলে সার্জারি করি, এবং তার মাত্রা খুবই কম, 10%-ও কম। সাধারণত কোনো ধরনের সিস্ট থাকলে বা ইনফেকশন থাকলে বা টিউবে যদি ইনফেকশন থাকে বা ব্লক থাকে কিংবা অ্যান্ড্রোমেট্রিয়াস অথবা অ্যাডিনোমাইসিস থাকে, তখন আমরা সার্জারি করার মাধ্যমে আমরা সন্তান ধারণ ক্ষমতার হার অনেকাংশে বাড়িয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে ইনফেকশনের কারণে টিউবে পানি জমা হয়ে যায়, আমরা বলি হাইড্রোক্সালফিনস। এসব ক্ষেত্রে ওই ধরনের মহিলাদের সন্তান ধারণ ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তারা যদি ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ নেয় বা আইইউআই করে অথবা টেস্ট টিউবের চেষ্টা করে, কিন্তু তারা সফলকাম হয় না, আমরা তখন ওই পাশে দুটি টিউবের মধ্যে একটি টিউবকে কেটে টিউবেক্টমি করি। এতে করে যে ভালো টিউবটি দিয়ে যখন ডিম নেমে আসে, তা দিয়ে খুব সহজেই পরবর্তীতে গর্ভধারণ করা সম্ভব হয়। অনেক সময় হাজব্যান্ডে প্রশ্ন করেন যে টিউব যদি কেটে ফেলা হয় তাহলে সেক্ষেত্রে প্রেগনেন্সির হার কমে যায় কি না। আসলে তা সঠিক নয়। অনেক সময় খারাপ টিউব যদি থাকে, সেক্ষেত্রে বাচ্চা ধারণ করলেও পরবর্তীতে তা আবার আবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সবগুলো বিষয় আমরা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ করে হাজব্যান্ডের সাথে এবং সেই সাথে ওয়াইফের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করি। কখনোই কোনো একটি মহিলা যে সন্তান ধারণ করতে পারছে না, তাকে আমরা দরকার না হলে সার্জারি করি না, তখনই শুধুমাত্র আমরা এই ধরনের পার্টগুলো করে থাকি।
আমার পরবর্তী প্রশ্ন হার্ষিনী ম্যাডামের কাছে যে আমরা কোন কোন পেশেন্টের ক্ষেত্রে ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি করে থাকি। দেখুন, শুরুতে একটি কথা বলেছি আমরা, এবং ডাক্তার থমাস স্যারও বলেছেন যে আমরা সব পেশেন্টের ক্ষেত্রে আসলে ফার্টিলিটি সার্জারি করি না। যেসব পেশেন্টের ক্ষেত্রে আসলেই দরকার তাদের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ফার্টিলিটি সার্জারি করি। লম্বা সময় ধরে বিভিন্ন ধরনের সার্জারির মধ্য দিয়ে গিয়েছেন, তাদের ফাইব্রয়েড টিউমার ছিল অথবা এন্ডোমেট্রিওসিস ছিল, তাদেরকে আমরা অনেক দিন ওয়েট করে তারপর ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে যদি দেখি তারা গর্ভধারণ করতে সম্ভবপর হচ্ছে না, তখন আমরা তাদেরকে স্ক্যান করে ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি সাজেশন দিয়ে থাকি। অনেক সময় পেশেন্টদেরকে আমরা 12 সপ্তাহ কিংবা 16 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলি। অনেক দিন অপেক্ষা করার পর যখন আমরা ওষুধ বা অন্য পদ্ধতি অবলম্বন করে তাদেরকে গর্ভধারণে সাহায্য করতে না পারি, তাদেরকে সার্জারিগুলো করে থাকি এবং এতে করে তারা খুব সহজে গর্ভধারণ করতে সক্ষম। ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি যারা করেন এই সব পেশেন্টদেরকে খুবই সাবধানতার সাথে আগাতে হয়। সাধারণত তারা খুবই সফট এবং দুর্বল থাকে। যখন তারা গর্ভধারণ করেন তখন জরায়ু করা এবং সেই প্রেগন্যান্সিটিকে ভালোভাবে যত্ন করা খুবই দরকার। অনেক সময় দেখা যায় আমরা জরায়ুর ভিতরের যে আবরণ এন্ডোমেট্রিয়াম থাকে সেখানে যাতে বাচ্চাটি ভালোভাবে বসতে পারে এবং ভালোভাবে প্রেগন্যান্সিটা নিয়ে আগাতে পারে আমরা পিআরপি করে অথবা স্টেম সেল থেরাপি দেই। এতে করে জরায়ুর ভেতরের লেয়ার বা এন্ডোমেট্রিয়াম 8 থেকে 9 মিলিমিটার ঘনত্বের হয়, যা প্রেগন্যান্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের পেশেন্ট যারা ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি করেন তাদেরকে আমরা ট্রাভেলিং না করার জন্য উপদেশ দেই। যতদিন সন্তান জন্মদান না করেন ততদিন পর্যন্ত তাদেরকে স্পেশাল কেয়ারে হাসপাতালে অথবা কোনো একটা স্পেশাল কোনো নার্সের আন্ডারে কোনো একটা ডেলিভারি হোমে আমরা থাকতে বলি। In case of pregnancy happens to the ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি করার পর যদি কোনো মহিলা গর্ভধারণ করে তাহলে পরবর্তীতে তার প্রেগনেন্সিকে কন্টিনিউ রাখার জন্য বা ভালোভাবে সন্তানকে পৃথিবীতে আনার জন্য আমরা কি কি ধরনের সাবধানতা অবলম্বন করে থাকি। Explain about in detail about the like a fertility enhancing surgeries, and basically these patients are, most of them are high risk pregnancy patients. We cannot take them lightly actually, because you are doing some surgeries inside of the uterus. They are very like a soft and like a very fragile material. They are also like their tendency to enlarge, right? So whatever the procedure you do in the uterus, ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি আসলে খুব কমন কোনো বিষয় নয়। 10% কম সময়ে আমরা এটি করে থাকি। সুতরাং যাদেরকে এই ধরনের সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং যারা ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি করেছেন তাদের অবশ্যই যদি প্রেগনেন্সি ডেভেলপ করে সেই ক্ষেত্রে খুবই সচেতন হতে হবে নিজের স্বার্থে এবং সন্তানের স্বার্থে। এই ধরনের বিষয়গুলো ডিল করার জন্য অবশ্যই একটি ভালো আইভিএফ সেন্টার দরকার এবং একজন ভালো আইভিএফ সায়েন্টিস্ট বা আইভিএফ স্পেশালিস্ট দরকার হয়। Thank you so very much, sir, for this type of information, because these are the information which is very much needed to be spread over the mother and the family. আমি আজাদ স্যারকে আসবো। স্যার একটা কথা বলছিলেন যে এই ধরনের পেশেন্টদেরকে আসলে ইন্ডিয়াতে থেকে তারপর ডেলিভারি করে আসলেই ভালো হয়। সেক্ষেত্রে যদি বাচ্চা অনেক ছোট হয়, আমরা বলছিলাম যে 500 গ্রাম, হাফ কেজি আমরা যদি বলি, এতটুকু বাচ্চাকেও কিন্তু আমরা ইনকিউবেটরে রেখে ঠিক করে তাকে আনতে পারছি, যেটা আমাদের দেশে অনেক সময় অনেক জায়গায় সম্ভাবনা হয়, অনেক বেশি কস্ট ইফেক্টিভ হয়ে যায় তখন। তো সেই ধরনের পেশেন্টদেরকে ওখানে থাকার জন্য সাপোর্ট বা ওই ধরনের সিস্টেম কি আমাদের করা আছে কিনা, বা আমরা ওই ধরনের পেশেন্টগুলোকে ওখানে রাখতে পারছি কিনা। আমাদের চেন্নাই ফার্টিলিটি সেন্টার, চেন্নাইতে আমাদের মাল্টি স্পেশালিস্ট হসপিটাল আছে, ওখানে এই ধরনের পুরো সেটআপ আমাদের আছে। যদি কারো আর্লি প্রেগনেন্সি যদি ডেলিভারি হয়, আর্লি এজ, দ্যাট মিনস 27, 28 বা 30 উইকস এরকম কোনো বাচ্চা ডেলিভারি হয়, আমরা ওটাকে এনআইসিইউতে রেখে বাচ্চা বড় করে আমরা পেশেন্টে দিতে পারি। এবং অনেক পেশেন্ট, বাংলাদেশে অনেক পেশেন্ট এভাবে ডেলিভারি হয়েছে আমাদের এখানে, এবং তারা কিন্তু দেখা গেছে বাংলাদেশে তারা 2-3 বার এরকম মিসক্যারেজ হয়েছে, বাচ্চা তাদের সার্ভাইভ করেনি, কিন্তু আমাদের এখানে যখন গিয়েছে ডেলিভারি হয়েছে তাদের এখানে, এবং তারা কিন্তু ওখান থেকে সার্ভাইভ বেবি নিয়েই বাংলাদেশে আসছে। সেই ক্ষেত্রে সব সেটআপটাই ওখানে আছে। সবচেয়ে বড় কথা হলো এনআইসিইউতে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা আলাদাভাবে ইনফেকশনের একটা অনেক একটা থাকে, রিস্ক থাকে, রিস্ক ফ্যাক্টরটা বেশি থাকে।
তো ওখানে আসলে এরকমভাবে করা আমাদের সেটআপগুলি যেখানে এই বাচ্চাদের ইনফেকশনের রেশিও অনেক কম এবং সব মোটামুটি আমাদের যেই কটা বাচ্চা ছিল এনএসইউতে সবগুলি বাচ্চাই আল্লাহর রহমতে সার্ভাইভ করেছে এবং পেশেন্টরা কিন্তু খুশিতে তারা হ্যাপিলি তারা যেই উদ্দেশ্যে গিয়েছিল তারা বাংলাদেশে কামব্যাক করেছে। অনেক ধন্যবাদ। আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারি, এই বিষয়টি নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে শেষ কোনো পরামর্শ থাকে। So generally, fertility enhancing surgery is not very common. Many fertility centers they don't do it actually, and we at CFC is highly reputed center, and we use a high technology, and we also always upgrade ourselves, and then new technology we used to bring for our patients. And সবশেষে এটাই বলতে চাই, ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি আসলে খুব কমন কোনো বিষয় নয়। 10% কম সময়ে আমরা এটি করে থাকি। সুতরাং যাদেরকে এই ধরনের সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং যারা ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি করেছেন তাদের অবশ্যই যদি প্রেগনেন্সি ডেভেলপ করে সেই ক্ষেত্রে খুবই সচেতন হতে হবে নিজের স্বার্থে এবং সন্তানের স্বার্থে। এই ধরনের বিষয়গুলো ডিল করার জন্য অবশ্যই একটি ভালো আইভিএফ সেন্টার দরকার এবং একজন ভালো আইভিএফ সায়েন্টিস্ট বা আইভিএফ স্পেশালিস্ট দরকার হয়। laparoscopy is they are one of the world renowned doctors, and who has done more than 1 lakh 2 lakh surgeries, so they know how to preserve the uterus. They know how to take care of this particular patients. So most of the patient with us is very safe, and we do every patient routinely we do hysteroscopy to find out why this patient is not getting pregnancy elsewhere, and we check thoroughly, and then according to that we treat the patients. And sometimes repeatedly they are not getting like a endometrium, we also do a PRP, like a sophisticated like advanced treatment, PRP and stem cell therapy. Even thin endometrium case also, most of the time they get a good endometrium and then they get a pregnancy with us. So they are very safe at CFC because of we have a world reputed and world renowned like a specialist we have. So they are there to take care of any difficulty cases to achieve a pregnancy. Even with the multiple IVF failure also they can achieve at Chennai Fertility Center. Thank you so very much, sir. Thank you for joining us in today's show, and Dr. Harshini and Azad sir as well. So do you have any comment for today's audience of ATN Bangla and ATN Bangla management team who are doing their best to arrange this type of shows? Yeah. So এটিএন বাংলার দর্শকদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আজকে জরায়ুতে বা ওভারিতে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি দিয়ে তা কীভাবে সমাধান করে প্রেগনেন্সি ডেভেলপ করতে পারে তা নিয়ে আলোচনা করেছি। আশা করি অনুষ্ঠানটি দেখে আপনারা অনেক কিছু জানতে পারলেন। হতাশ হওয়ার কিছুই নেই, যে কোনো সমস্যার সমাধান রয়েছে। আমরা যদি সঠিক সময়ে ডক্টরের শরণাপন্ন হই এবং সঠিক চিকিৎসাটি নেই তাহলে আমরা এই টেস্ট টিউব বেবি বা আইভিএফ যদি ফেল করে তাহলে আমরা ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি চিকিৎসা দিয়ে সমস্যাটি সমাধান করতে পারবো। আমি এটিএন বাংলা দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমাদের মাধ্যম দিয়ে এই প্রোগ্রামটি যাদের কাছে তুলে ধরতে চেষ্টা করেছেন এটিএন কলাকৌশলীদেরকে এবং এটিএন বাংলার চেয়ারম্যানকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই তথ্যগুলোর দর্শকদের সামনে আমাদেরকে উপস্থাপনায় সাহায্য করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শককে এবং এটিএন বাংলার কলাকৌশলীদেরকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে যে প্রোগ্রামটি দেখছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ছিল যে ফার্টিলিটি ইনহ্যান্সিং সার্জারি। আমরা বলছি যে সন্তান সম্ভাবনাটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমরা কী ধরনের সার্জারিগুলো করে থাকি, যাদের অনেক ধরনের অসুবিধা আছে অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল, সেই সবগুলো কন্ডিশনকে কিন্তু আমরা সার্জারির মাধ্যমে রিমুভ করে দিয়ে আপনাদের কাছে আমরা প্রেগনেন্সিটাকে আরও বেশি মাত্রায় বাড়িয়ে দিতে পারি। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের এই প্রোগ্রামটিতে কথা বলছিলাম। যারা এই প্রোগ্রামটি দেখেছেন আমাদের সাথে বা দেখতে পারেননি তারা ইউটিউবে গিয়ে এই প্রোগ্রামটির লিঙ্কটিতে সার্চ করলেই তারা আবার প্রোগ্রামটি আপনারা দেখে নিতে পারবেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারা আপনার এই প্রোগ্রামের মাধ্যমে দেখতে পারবেন। আশা করি দর্শক আপনারা উপকৃত হবেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।